একটা বিষয় স্পষ্টীকরণ দরকার। আপনারা জানেন লোকসভায় 20 নভেম্বর 2019 প্রশ্নকর্তা শ্রী নরেন দাশগুপ্তা, নরেন দাশগুপ্ত বোধহয়, NARAIN, প্রিন্টিং মিস হতে পারে, একটা প্রশ্ন করেছিলেন, আই ডোন্ট নো, একটা প্রশ্ন করেছিলেন, will the Minister of Labour and Employment be pleased to state whether the ministry is aware that India's unemployment rate rose to a 3-year high of 8.48% in October as per data released by the Center of Monitoring Indian Economy, CMIE অর্থাৎ সেন্টার ফর মনিটরিং ইন্ডিয়ান ইকোনমি একটা সংস্থা, একটা ওরা ডাটা প্লেস করেছে যে এটা ভারতবর্ষের আনএমপ্লয়মেন্ট রেট 8.48। এটা মন্ত্রী জানে কিনা? 28 নভেম্বর 2019 হলো কোশ্চেনটা এসছে, অ্যান্সারটা রিপ্লাই। মিনিস্টারকে, মিনিস্টার অফ স্টেট ইনচার্জ ফর লেবার অ্যান্ড এমপ্লয়মেন্ট শ্রী সন্তোষ কুমার গাঙ্গুয়ার রিপ্লাই, সেন্টার ফর মনিটরিং ইন্ডিয়ান ইকোনমি, that is CMIE, and IPOS public affair are private institution, and the government is not aware of their survey design and methodology adopted by them. সরকার এটা জানে না তারা কি পদ্ধতিতে তাদের এই এমপ্লয়মেন্ট রেট মেথডোলজি কি জানে না। However, as per the result of the annual periodic labor force survey PLFS, annual periodic labor force survey PLFS conducted by National Statistical Office NSO, Ministry of Statistics and Program, implement during 17-18 an annual unemployment survey conducted by Labour Bureau, Ministry of Labour and Employment, the estimated unemployment rate on as usual status, principal status plus subsidiary status basis for the persons of age 15 years and above to the extent available is given below. কত? 17-18 PLFS, এটার হলো 6.0%। তার মানে তথ্য কারটা ঠিক তথ্য হবে, সরকারি তথ্য। আরেকটা প্রাইভেট সংস্থা আমি যা ইচ্ছা বলে দিলাম, মিনিস্টার সে ব্যাপারে উত্তর দিতে রাজি নয়। এটাই সিস্টেম। আমার সরকারের কাছে যে তথ্য আর বেসরকারি তথ্য গালফ অফ ডিফারেন্স। সুতরাং মন্ত্রী উত্তর দিয়ে বলছে যে CMIE এটা একটা প্রাইভেট সংস্থা, ওরা কি মেথডোলজি এবং কি সিস্টেম করে এটা আমাদের ব্যাপার না। However, as per the results of the annual periodic labor force survey যেটা এখন করছে গভর্নমেন্ট, সেটা হলো 6.0%। এবার এটা প্রত্যেক বছর এরকম বার্ষিক রিপোর্ট বের হয়। দিস সিস্টেম, এই বার্ষিক রিপোর্ট বের হয় এবং মিনিস্ট্রি অফ স্ট্যাটিস্টিক্স এন্ড প্রোগ্রাম ইমপ্লিমেন্টেশন, ন্যাশনাল স্ট্যাটিস্টিক্স অফিস, এটা মে 19 বেরিয়েছে। এবার আবার মে 20 বেরোয়ার কথা, ডিউ টু করোনা একটু ডিলে হচ্ছে, কিন্তু এর মধ্যেই
বইটা বেরোয়নি, কিন্তু কিছু সিনপসিস বেরিয়ে গেছে এবং দেখা যাচ্ছে লোকসভার যে উত্তরের পরে যেটা বলছে মন্ত্রী যে 17-18 PLFS, যেটা দরকার আবার জিজ্ঞেস করে নেবেন, ক্লিয়ার করে দেব, 6.0% এখন এসে দাঁড়িয়েছে। এবার যে বইটা বেরোবে সেটা তো হলো 5.8%, 5.8%। তার মানে অটোমেটিক্যালি এটা কমে আসছে অল ইন্ডিয়া লেভেল। আমি অল ইন্ডিয়ার কথা বলছি, ক্লিয়ার? আমি কি বলবো, এটা আমি ঠিক করব? আই এম নট এক্সপার্ট, ইউ আর নট এক্সপার্ট। এটা 18-19, হ্যাঁ, এই জন্য আপনার পিরিয়ডটা তো পরে বোঝা যাবে। শুনুন, এরা বিশিষ্ট ব্যক্তিত্ব বসে রয়েছে, এটা আমার মতো এত চুনুপটি বসেনি, খুব উঁচু পর্যায়ের লোকরা বসে রয়েছে সেখানে। এবার যে পিআইবিতে বেরিয়েছে সেটা হলো 18-19-এরটা বেরোবে, 19 কোটিটা পাবেন পরের বছর আপনি। তাহলে কত? 5.8, অর্থাৎ 17-18 থেকে 18-19-এ এটা কমে গেল 5.8। ক্লিয়ার? গভর্নমেন্ট রেকর্ড। প্রাইভেট আপনি কি বললেন? আপনি তাহলে মন্ত্রীর তথ্য নিতে যান কেন? আমরা যে অ্যাসেম্বলি এত কথা বলি, সবসময় অ্যাসেম্বলিতে আমরা যে বিরোধী দল থেকে বলতাম মন্ত্রী কি বলে এটা বলুন, কোন কিসেতে কি লিখেছে, যখন তথ্যটা কালেক্ট করবেন ইট ইজ বেসড অন গভর্নমেন্ট বেসিসটা থাকতে হবে। এটা হঠাৎ করে একটা সংস্থা বলে দিল এটা 25 লক্ষ বেকার, এটা বললেই তো হবে না, এটার তথ্যটা থাকতে হবে গভর্নমেন্ট রেকর্ড। আচ্ছা, এইটা লোকসভার, এটা কেন বললাম? কারণ দুই একটা পত্রিকাতে উঠেছে ত্রিপুরায় দেশের মধ্যে ওই সংস্থাই, যে সংস্থার কথা বলছি, এই জন্য পার্টিকুলার লোকসভা রেজাল্টে আমি নিয়ে আসলাম। এই সংস্থা সম্বন্ধে লোকসভায় কেন্দ্রীয় মন্ত্রী কি বলেছে এটার সম্বন্ধে, সিএমএ তারাও তো বলছে যে বেকারত্ব দেশে দ্বিতীয় ত্রিপুরা, বাট ইট ইজ নট কারেক্ট। এবার আসল তথ্য কি? আসল তথ্য হলো আমাদের থেকে আমরা 36টা রাজ্যের মধ্যে আমরা 17 নম্বর পজিশনে আছি। আমি আপনাদেরকে কাগজটাই দেখাচ্ছি। আশিস, কাগজটা বোধহয় উপরে রয়ে গেছে। চারটা তো সেখানে আমাদের যে পপুলেশন, আমাদের আপনি টোটাল পপুলেশন, সেটাকে যদি আপনি যে আনএমপ্লয়েড রেজিস্টার্ড, আপনার সেটাও ক্লিয়ার জানা দরকার। এখন কিন্তু সিস্টেমটাই হলো সম্পূর্ণ অন্যরকম সিস্টেম। মন্ত্রী
আগে মুখ্যমন্ত্রী কি বলেছে সেই তথ্য আমাদের কাছে রয়েছে। তো অটোমেটিক আমরা বিরোধী দলের সদস্য, 17তে রাজ্যের মুখ্যমন্ত্রী বলছে, মুখ্যমন্ত্রী নয়, এমপ্লয়মেন্ট সার্ভিস ম্যান পাওয়ার হইল মোস্ট প্রবাবলি উনি বিল্লাল মিয়া ছিলেন, আরে শহীদ চৌধুরী ছিলেন। বেকারের সংখ্যা কত বলছে? 7,08,941। আমি বলছি না, ওনার কথা অনুযায়ী আমরা বলতাম 7 লক্ষ বেকারকে আপনি কেন হেল্প করছেন না। আমি বলছি না, মন্ত্রীরা বলছে 7,08,941। এবার এটা বলছে কার প্রশ্ন? আমার সুদীপ বাবুর, বিশ্ববন্ধুর, মনেন্দ্রচন্দ্র দাস, তাদের উত্তরে বলছে মন্ত্রী। এবার যখন আপনি 18তে আমাদের গভর্নমেন্ট আসলো, শঙ্কর রায়, আশিস দাস, সুদন দাস, শহীদ চৌধুরী প্রশ্ন আবার করলো। এবার উত্তর দেওয়ার মালিক মুখ্যমন্ত্রী, দপ্তর ওনার কাছে বলছে যে আপনার 31/3/2018 পর্যন্ত কত বেকার? প্রশ্নটা ভালো করে বুঝবেন কিন্তু। 23-17 জানতে চেয়েছে রাজ্যের বেকারের সংখ্যা কত, বলে দিল মন্ত্রী 7,08,941। এবার বর্তমান মুখ্যমন্ত্রীকে প্রশ্ন করলো, সেখানেও 4 জন সদস্য প্রশ্ন করলো যে 31/3/2018 পর্যন্ত কত বেকার ছিল? 7,41,305। এবার 20/1/2020 20/1/2020 এটাতে বলছে, আশিস কুমার শাহ প্রশ্ন করছেন, রাজ্যে এই দেখুন ন্যাশনাল ক্যারিয়ার সার্ভিস পোর্টালে, এখন কিন্তু আগে ছিল এমপ্লয়মেন্ট অফিসে রেজিস্ট্রি করবে, এবার হলো চেঞ্জ হয়ে গেল জব সিকার। আমি চাকরি চাই, জব সিকার। ত্রিপুরা রাজ্যে এমপ্লয়মেন্ট সার্ভিস ম্যান পাওয়ার প্ল্যানিং এর দপ্তরের শিক্ষাগত যোগ্যতা অনুসারে নথিভুক্ত কর্মরত ন্যাশনাল ক্যারিয়ার সার্ভিস পোর্টালে 31/12/19 তারিখ পর্যন্ত শিক্ষাগত যোগ্যতা অনুসারে ত্রিপুরা রাজ্যের নথিভুক্ত কর্মরতের সংখ্যা 1,74,333 জন। শিক্ষাগত যোগ্যতা অনুসারে পৃথক পৃথক সংখ্যা। স্বাভাবিক প্রশ্ন উঠবে, মুখ্যমন্ত্রী না, মানে যারা সব শিকার, এর মধ্যে আপ টু 9th আছে, 10th আছে, 11th আছে, 12th আছে, ডিপ্লোমা আছে। আচ্ছা, স্বাভাবিকভাবে এই জায়গাটা অনেকের ধারণা ক্লিয়ার না। প্রথম আগে এই জায়গাটা একটু ব্যাকগ্রাউন্ড, এটা কিন্তু আপনি বলেও কাউকে, আপনি একটা বেকারকে এনে দেখান যে আমি নাম রেজিস্ট্রি করতে চাই, আমি নাম ওঠেনি, এরকম একটা ব্যাপার পাবেন না। তাহলে কোথায় গলদ আছে? গলদটা কোথায়? সিস্টেমে গলদ। কি সিস্টেম? NES ন্যাশনাল এমপ্লয়মেন্ট সার্ভিস আগে ছিল 2009 এর আগে ছিল, 2009 এর আগে ছিল সব অফলাইন। 2009 এর আগে ছিল সব অফলাইন। কথা ক্লিয়ার? এবার 31/1/2009 থেকে 30/9/2016 পর্যন্ত অফ অ্যান্ড অনলাইন শুরু হয়ে গেল। অফ অ্যান্ড অনলাইন শুরু হয়ে গেল NES সিস্টেমে, ন্যাশনাল এমপ্লয়মেন্ট সার্ভিস সিস্টেমে। 13/1/2009 থেকে 30/9/2016 অফ অ্যান্ড অনলাইন শুরু হয়ে গেল। এর আগে NES ছিল এই সিস্টেমেই, বাট অফলাইন শুধু। এবার 30/4/2016 শুরু হয়ে গেল আসল জিনিস কি? ন্যাশনাল NCS ন্যাশনাল ক্যারিয়ার সার্ভিস পোর্টাল।
30/4/2016 থেকে শুরু হলো। আর এনইএস নেই, এখন হলো এনসিএস। এবার ন্যাশনাল ক্যারিয়ার সার্ভিস পোর্টালে শুরু হলো। টোটাল কন্ট্রোল বাই সেন্ট্রাল গভর্নমেন্ট, টোটাল কন্ট্রোল বাই সেন্ট্রাল গভর্নমেন্ট। স্টেট গভর্নমেন্টের কথা বলার কোনো স্কোপ নেই, কারণ টোটালটাই ডাইরেক্ট অনলাইন, সারা দেশের জন্য একই সিস্টেম উঠবে। এবং 30/4/2016 থেকে যখন শুরু হলো, এবার পোর্টাল শুরু হয়ে গেল। 30/9/16 পর্যন্ত এনসিএস এবং এনইএস অনলাইন এবং অফলাইন দুটোটা চলছে। এনসিএস এ টোটাল অনলাইন, এবং যেহেতু আগেরটা আছে সেটাতে অফলাইন কিছু কিছু চলতো। এবার 1/10/16 থেকে টোটাল পুরো এনইএস সিস্টেম, মানে কোনো মতে আর অফলাইনে আপনি ঢুকাতে পারবেন না। তো এর পর্যন্ত এর আগে যারা এনইএস এ কার্ড পেয়েছে তাদের কার্ড কি না, এগুলি না, ঠিক আছে, আমি এখানে থাকবো। তো যারা এনইএস এ কার্ড পেয়েছে তাদের কার্ড ভ্যালিড ছিল 30/9/19 পর্যন্ত। 30/9/19 পর্যন্ত আগের ভ্যালিড ছিল। তখন সিস্টেম ছিল 3 বছর পর, 3 বছর পর পর্যন্ত, 3 বছর পরে যদি কারো 3 বছর পরে যদি কারো কার্ড রিনিউ না করত, সেটাকে থাকতো না, কিন্তু ডিলেট হতো না, নামটা থেকে যেত, বাট ডিলেট হতো না। আচ্ছা, এখন 10/1/19 থেকে, সরি 1/10/19 থেকে অটোমেটিক্যালি বাদ পড়ে যাচ্ছে। অর্থাৎ যারা আপনার আগে কার্ড ছিল, 1 বছরের মধ্যে যদি তারা হিট না করে, হিট আমি জীবিত আছি, চাকরি খুঁজতে হবে, সিস্টেমটা এই দেখুন, সিস্টেম এটা প্রত্যেক রাজ্যের জন্য সিস্টেম আছে এবং অলরেডি স্টেট আছে। যেমন কেরালা, তার লোকসংখ্যা কি, টোটাল দেশের লোকসংখ্যা তার কন্ট্রিবিউশন হলো 2.76%। সারা ভারতের লোকসংখ্যার কন্ট্রিবিউশন তার 2.76%। সেখানে তারা সরকারি চাকরির উপরে ডিপেন্ড করে না। তাদের পার্সেন্টেজটা কি, রেজিস্ট্রেশন করেছে কত, 2.76%, কিন্তু রেজিস্ট্রেশন হয়েছে 0.94% কেরালা। সরকারি চাকরির উপরে ডিপেন্ড করে না। ইফ ইউ কাম ত্রিপুরা এন্ড ওয়েস্ট বেঙ্গল, আসাম, দেখবেন তাদের পপুলেশনের 2.58% হলো টোটাল দেশের পপুলেশনের পার্সেন্টেজ, কিন্তু নাম লেখায় কজনে, 0.84%। ত্রিপুরার ক্ষেত্রে একটু অন্যরকম। এবার যদি আসেন ত্রিপুরা, গুজরাট, ওয়েস্ট বেঙ্গল, আরে ওখানে কাগজগুলি তো ওটা ফেলে এসছো তো। ত্রিপুরার ক্ষেত্রে একটু অন্যরকম। সেখানে পপুলেশনের যে পার্সেন্টেজ, তার থেকে বেশি লোক নাম রেজিস্ট্রি করে এবং হিটও বেশি করে, অর্থাৎ খোঁজ নেয় চাকরি কোথায় আছে, চাকরি কোথায়। ওয়েস্ট বেঙ্গল আরও বেশি, ওয়েস্ট বেঙ্গল দেখলে আরও বেশি। আসাম কম, গুজরাট কম, মণিপুরও কম, কেন কম আমি জানি না, মণিপুরও কম, কিন্তু কেরালা সেখানে কম। কিন্তু ওয়েস্ট বেঙ্গল যখন আসে, ওয়েস্ট বেঙ্গলে কিন্তু লোক সংখ্যা দেখুন, লোক সংখ্যার কন্ট্রিবিউশন দেশের 7.54%। হ্যাঁ, এবার রেজিস্ট্রেশন কত, 22.57%। সরকারি চাকরি নির্ভরতার উপর চেষ্টা করে।
গুজরাট আবার এরকম অন্যরকম 4.99%, কিন্তু 1.50% হলো রেজিস্ট্রেশন। অর্থাৎ এক এক রাজ্যে এক এক রকম সিস্টেম। তো এখানে আমাদের এই রাজ্যের ক্ষেত্রে তো আমরা যে জিনিসটা আমাদের গভর্নমেন্ট সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছে, এখানে ওই যে যেটা বলছি অটোমেটিক্যালি এখন অনেকে বলতে পারে এত লোকের কি চাকরি হয়ে গেছে, হঠাৎ করে কমে গেল কেন? প্রথম হলো রেজিস্ট্রেশনে আগে ডিলেট হওয়ার সিস্টেম, মারা যদি কেউ যেত ডিলেটের সিস্টেম ছিল না, চাকরি পেয়ে গেছে ডিলেট সংখ্যাটা বাড়তো, ওভারেজ হয়ে গেছে চাকরি জায়গাতেই আছে রেজিস্ট্রেশন বাড়তো। এখন অটোমেটিক্যালি এটা ডিলেট হয়ে যাবে, যারাই চাকরি পাচ্ছে বা নাম রেজিস্ট্রি করেনি তারা কিন্তু জব সিকারের নামে থাকবে না। অ্যাট দি প্রেজেন্ট মোমেন্ট আমাদের রাজ্যে এখন জব সিকার যে সংখ্যাটা, এটা কিন্তু আমাদের টোটাল কি এমনি দেখবেন অ্যাক্টিভ জব সিকার রেজিস্ট্রেশন 1,92,246। না, এবার ভালো করে চাকরি চায় 1,73,511 সম্পূর্ণ বেকার, 1,73,511 সম্পূর্ণ বেকার। হ্যাঁ, পপুলেশন দেখুন হিসাব করে। আচ্ছা, এবার দেখবেন 5%, 4.68 বা 70 দেখুন না পপুলেশন দেখে। এবার কিন্তু রেজিস্ট্রেশনে 1,92,000 কেন? অনেক আছে আমার চাকরি আছে, আমি আরো বেটার সার্ভিস চাই। এবার প্রভিশনে এসবগুলি উঠে আসছে, আমার চাকরি আছে কিন্তু আমি আরো বেটার সার্ভিস করতে চাই, তাদের সংখ্যা আছে। সেলফ এমপ্লয়েড, আমি সেলফ এমপ্লয়েড কিন্তু আমি সুবিধা পেলে চাকরি যাব, এই সংখ্যাটা মিলে 1,92,246। অর্থাৎ কেউ নাম রেজিস্ট্রি করেনি, যদি না করে আলাদা কথা, কেন করেনি আমি জানি না। যেমন গুজরাটে তারা বললেই আপনাকে নাম রেজিস্ট্রি করতে যাবে না, সে হি ইজ ইন্টারেস্টেড টু অন্য বিজনেস। যেমন আমি এই তথ্যটা দিয়ে আপনাদেরকে দেখলে আপনি বুঝতে পারবেন যে আমাদের ফ্লো অফ ক্রেডিট টু এগ্রিকালচার অ্যান্ড অ্যালাইড অ্যাক্টিভিটিস, ফ্লো অফ ক্রেডিট টু এগ্রিকালচার অ্যান্ড অ্যালাইড অ্যাক্টিভিটিস, এখানে 18-19 আমাদের টার্গেট কত লোক আমরা ঋণ দেব? টার্গেট হলো 2,338,77,00,000 টাকা ঋণ দেব। 2,338,77,00,000 টাকা ঋণ দেব টার্গেট। অ্যাচিভমেন্ট কি? 2,879,13,00,000 টাকা ঋণ দিয়েছি, অর্থাৎ 123% অ্যাচিভমেন্ট বেড়ে গেছে। 18-19 2,338,77,00,000 টাকা আমরা ঋণ দেব প্ল্যান করেছি থ্রু ব্যাংকের, দিয়েছি 2,879,13,00,000। এবার 19-20 আমাদের টার্গেট 3,455 কোটি, দিয়েছি আমরা 3,014 কোটি। এটা কত? 19-20 3,455 কোটি দেওয়ার প্ল্যান টার্গেট, অ্যাচিভমেন্ট 3,014 কোটি 3 লক্ষ। এবার ফ্লো ক্রেডিট টু এমএসএমই মানে মাইক্রো স্মল অ্যান্ড মিডিয়াম এন্টারপ্রেনার, যারা তাদের 18-19 আমাদের টার্গেট ছিল 1,336 কোটি 24 লক্ষ টাকা দেওয়ার প্ল্যানিং, দিয়েছি 1,990 কোটি 18 লক্ষ। মানে এই যে মাননীয় মুখ্যমন্ত্রী বিপ্লব বাবু একটা স্লোগান তুলেছেন, ঘরে ঘরে রোজগারের ব্যবস্থা, ঘরে ঘরে আয়ের ব্যবস্থা, ঘরে ঘরে কর্মসংস্থানের ব্যবস্থা। নট হোয়াট ইজ দ্য মিনিং অফ দি রোজগার, হোয়াট ইজ দ্য মিনিং অফ দি এই রোজগার বা ইনকাম, এটা মানে সরকারি চাকরি নয়।
তাহলে দেখুন 18-19 1336 কোটি দেওয়ার কথা, দিয়েছি 1990 কোটি। 19 কোটিতে 2388 কোটি দেওয়ার কথা, দেওয়া হয়েছে 2804 কোটি। এবারে মিডিয়াম, মাইক্রো, স্মল অ্যান্ড মিডিয়াম এন্টারপ্রেনার্স। এবার যদি কেসিসি কার্ড, আগেরটা কি এগ্রি, হর্টি, এআরডিডি, ফিশারি, মানে পাওয়ার টিলার কিনবে, পুকুর বানাবে, ফিশারি করবে, বিভিন্ন রকম গার্ডেনিং করবে, হর্টিকালচার গার্ডেনিং করবে, এই জন্য লোনের সংখ্যা বলছি। এবার যখন কেসিসি, সেটা হলো আমাদের 2018-19 55,000 মানুষকে দেওয়ার কথা, দিয়েছে 56,040 জনকে। টাকা কত? 336 কোটি 22 লক্ষ। সেরকম 19 কোটিতে 71,315 জনকে দেওয়ার কথা, আমরা দিয়েছি 56,651 জনকে 257 কোটি। এবার পিএমইজিপি, সব কিন্তু স্বাবলম্বী প্রোগ্রাম। এই যে আমি সব আগেরটা বলছি স্বাবলম্বী প্রোগ্রাম, আরো দেখবেন কোন জায়গায় যাচ্ছে। এটা গতানুগতিক সরকার না, এই একটু পার্থক্য এখানে অনেকের গায়ে লাগে। আপনার পরিবারের যদি কেউ একজন সরকারি চাকরি না পায়, আপনার গায়ে লাগছে। বাট প্ল্যানিংটা হলো ওই যে দীর্ঘ বছর আগে শচীন বাবু, সুখবাবু বাবু, নিপেন বাবু যে বলছে আমরা স্বাবলম্বী ত্রিপুরা করতে চাই, কারোর উপর ডিপেন্ডেন্ট থাকতে চাই না, সেই জায়গাতে আসছে, খুব প্ল্যানিং করে এগুচ্ছে। ইট উইল টেক টাইম। সেখানে পিএমইজিবি আমরা করে দিয়েছি 980 জনকে। সেখানে আমাদের টাকার পরিমাণ 69 কোটি 43 লক্ষ। সেরকম পিএমইজিপি, স্বাবলম্বন এবং মুদ্রা লোন এবং আপনার এই যে স্ট্যান্ড আপ ইন্ডিয়া, এগুলি লোনের বিরাট পরিমাণ অঙ্ক। এবং নট অনলি দিস, মুখে বলে না, সেখানে কি করেছে রাজ্য সরকার, আপনি জানেন স্কিল ডেভেলপমেন্টের উপর সবচেয়ে গুরুত্ব দিয়েছে। আমরা 18-19 কজনকে ট্রেনিং করিয়েছি? 13,637 জনকে নিজের পায়ে দাঁড়ানোর জন্য, স্কিল ডেভেলপমেন্টের জন্য 13,637 জনকে আমরা ট্রেনিং করেছি। 19 কোটিতে কতজন করেছি? 20,479। দেখুন, নিজের পায়ে দাঁড়ানোর জন্য প্ল্যানিং হঠাৎ করে আমি 5,000 10,000কে চাকরি দিলে এটাই পারপাস চাকরি দিচ্ছে, সেই সংখ্যাটা আমি বলবো। এবং এবছর 2021-এ 22,586 রিট্রেনিং এর জন্য অনগোয়িং চলছে। তার মানে 34,116 জনকে আমরা স্কিল ডেভেলপ করে প্লেসমেন্ট কতজন করেছি? 7,310 প্লেসমেন্ট, স্টেট, উইদিন দি স্টেট, আউটসাইড দি স্টেট। 18-19 দুটা মিলে বলছি। তাহলে 34,116 জনকে আমরা স্কিল ডেভেলপ করে আমরা সেখানে 7,310 জনকে আমরা প্লেসমেন্ট করিয়েছি। এটা অতীত আমরা আশ্চর্য হয়ে যাবেন। আমি যদি 17-18 16 কয়জন ট্রেনিং দিয়েছিল? 2,750। 17-18 জনকে কয়জন দিয়েছিল? 3,977। প্লেসমেন্ট কত? মাত্র 242। 2 বছরে 242। আমরা 2 বছরে প্লেসমেন্ট করেছি 7,310। একদিকে তাকে স্কিল ডেভেলপ করে দিচ্ছি, আবার প্লেসমেন্টও ব্যবস্থা করছি। এদিকে কৃষি লোন, মুদ্রা লোন, স্ট্যান্ড আপ ইন্ডিয়া এগুলি যেমন করছি, স্বাবলম্বন, কেসিসি এবং ফ্লো টু দি এগ্রিকালচার যারা করে তাদের জন্য, অর্থাৎ নিজে রোজগারের পাশাপাশি আমাদের সরকার এই 2 বছরে 18-19 কোটিতে এ পর্যন্ত টোটাল 8,614 জনকে আমরা চাকরি দিয়েছি। 8,614 জন। এর মধ্যে রেগুলার স্কেল 3,818, কন্ট্রাক্ট সার্ভিস 1,023, আউটসোর্সিং
3143, ডাইন হার্নেস 630। এই টোটাল আমরা চাকরির ব্যবস্থা করেছি। এদিকে একদিকে সরকারি চাকরি ঠিক রাখছি, আর ডিউ টু করোনা আমরা জানি 1 বছর বৃদ্ধি করে দেওয়া হয়েছে। এবছর সেরকম স্টেপ নেওয়া যাচ্ছে না, এর মধ্যে আমরা 1 বছর এইজ বাড়িয়ে দিয়েছি। একদিকে সরকারি চাকরি যতটুকু সম্ভব দেওয়া হচ্ছে, অপরদিকে আমরা কিন্তু আসল যে টার্গেটটা, যেটা নিপেন বাবু, যেটা সুকুমার বাবু, যেটা শচীন বাবু প্ল্যানিং করেছে, আমরা ত্রিপুরাকে আমরা নিজের পায়ে দাঁড়াতে চাই, যে উদ্দেশ্যে আমরা ত্রিপুরাকে আমরা পূর্ণাঙ্গ রাজ্যের জন্য আমরা চেয়েছিলাম। সেই চেষ্টা স্লোগান ছিল, বাট অ্যাট দি প্রেজেন্ট টাইম এটাকে বাস্তব রূপ দিতে চলেছে। এখানে পার্থক্য, একটা ব্যাখ্যা। আর ওইটা লোকসভায় বলে দিয়েছে, দিস ইজ নট অথরাইজড পার্সন, হু আর দে, তা বলে দিল। আর আমার এখানে পত্রিকা আমি, হ্যাঁ, এই যখন এত যদি ডাটা আমি কালেকশন করি, তাহলে লোকসভার ডাটা আমার কালেকশন করা উচিত ছিল। মন্ত্রী যেখানে বলছে সে কোত্থেকে জোগাড় করা, হোয়াট ইজ দেয়ার মেথোডোলজি, এবং তা কিভাবে ডাটাবেস করে, আই ডোন্ট নো, বাট আমাদের তথ্যটা, দিস ইজ দ্য ইনফরমেশন। এক মিনিট, কোনটা? লোকসভারটা। তোমাদের ওইখানে গিয়ে দেখো, কাগজগুলি দেখো, এখানে বসে থাকার দরকার নেই। হ্যাঁ, অ্যাকচুয়ালি ও যে বছরটা বলছে, যে বছরটা 17-18 যে বছর বলছে 8.48, সেখানে অ্যাকচুয়াল ছিল 6.0%, যেটা লোকসভার তথ্যটা। এটা আপনাদের ইচ্ছা করলে ফটো নিয়ে নেবেন, কোনো অসুবিধা নেই। সি মানে সেন্টার ফর মনিটরিং ইন্ডিয়ান ইকোনমি, এটা লোকসভায় অলরেডি প্রশ্ন উঠে গেছে। তো এই জন্য আমি বললাম, এই জন্যই বলছি যে আমাদের কাছে যে তথ্য, যেটা বই বেরোয়নি, সেটার লাস্ট ফিগারটা হলো, একটু আগে বলে দিয়েছি আপনাদেরকে যে ইয়েস, এখন হলো 18-19 যে বই বেরোবে, কোনো কারণে এদিক সেদিক হতে পারে, 5.8, মানে আগের থেকে কমছে। এবার ত্রিপুরার চিত্রটা আমাদের কোন জায়গায়, এটা আমি অলরেডি বলেছি, 17, এবং আমাদের রেট হলো অ্যাকর্ডিং টু দ্যাট ইজ সেন্ট্রাল গভর্নমেন্ট 6 পয়েন্ট সামথিং। আমরা ওটার থেকে 6 পয়েন্ট, যেটা ইয়ের থেকে আছি, আমি কাগজটা আমার ঘরে ফেলে আসলাম, ওরা তো বুঝতে পারছে না কোথা থেকে। ইয়েস, পেয়ে গেছি, না পাইনি, সরি। আর এই যে প্রশ্নটা 7 লক্ষ বেকার হঠাৎ করে চলে গেল কেন? আসলে সিস্টেমটাতে গলত ছিল। যে জন্য সাংবাদিক বন্ধুদের অনুরোধ করব, ইফ ইউ ডাইরেক্ট টু কন্ট্যাক্ট উইথ দি এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ, এখন ইচ্ছা করলে নাম রয়েছে, একটা এমন কিছু করব না যাতে বিভ্রান্ত হয় মানুষ। এবং কে উত্তর দিয়েছে? মুখ্যমন্ত্রী। ওরা বলছে যেটা, এটাই আমরা বলেছি। আমরা কি গুনেছি? আমরা যে বেকার বলতাম 7 লক্ষ 8 লক্ষ, আমরা বলতাম না, সরকারি তথ্যের উপরে আমরা বলতাম যে মুখ্যমন্ত্রী বা সরকার বলেছে 7 লক্ষ, আমরা 7 লক্ষের উপর ডিপেন্ড করছি। কিন্তু সিস্টেমটা গলদ ছিল। অথচ আমি বলছি, দাঁড়ান, বলেন, দাঁড়ান, এই যে ত্রিপুরা পেয়েছিলাম না, তখন দেখেন একটা জিনিস, টোটাল ভারতবর্ষে কত বেকার, এটা আগে লেখুন। 1,03,16,452। এই সিস্টেমে 1,03,16,452।
এবার প্রশ্ন হলো, এতদিন তো সংখ্যাটা এটা ছিল না, বেশি বলতো, ওই সিস্টেমটা গলত। এখন সিস্টেমটা সারা দেশের মধ্যে টিল জুন 2020 বেকারের সংখ্যা 1,03,16,452। আমাদের ওই ডাটা, ওই দেখেন ন্যাশনাল ক্যারিয়ার সার্ভিস, এটা করলেই এই প্রিন্ট বেরিয়ে যাবে, প্রিন্ট বেরিয়ে যাবে। পাশাপাশি দেখবেন আমাদের কত, 1,92,262। কিন্তু আবার এটা দেখবেন এই 1,92,262 নাম রেজিস্ট্রেশন করেছে, এই সংখ্যাটা এটা হলো কত পার্সেন্ট পপুলেশনের? 1.86%। কিন্তু অরিজিনাল পপুলেশন কত? 0.30%। তাহলে আমাদের এখানকার মানুষ সচেতন বলেই তারা কাউকে জিজ্ঞেস করতে হয় না, ডাইরেক্ট নাম রেজিস্ট্রেশনে চলে যায়। এবং দেখবেন হিট করে কয়জন? হিট করে প্রতি বছর 1.91% সচেতন, জানে আমি যদি হিট না করি তাহলে পরের বছর আর নামটা আমার থাকবে না। অটোমেটিক, আগে ছিল 3 বছর, এখন অটোমেটিক 1 বছর পরে তার নাম বাদ হয়ে যাবে। ক্লিয়ার? তো অর্থাৎ 1/10/19 পর থেকে in the NCS system there is no renewal system, so all the registered subseekers under earlier system would not be renewed their registration, and hence their card would treated as lapsed from 1/10/2019 notification। এবং বহুদিন টাইম দেওয়া হয়েছে, এরপরে যারা যারা যাবে, এটা নোটিফিকেশন, এটা লুকোনোর কিছু নেই। এই জন্য বলছে henceforth, that is after 1/10/19 data available in the NCS portal will be treated as job seeker / unemployment data। এটা অলরেডি নোটিফিকেশন দিয়ে দিয়েছে এবং ক্লোজ, এবং আরেকটা নোটিফিকেশন দিয়ে দিয়েছে সেপ্টেম্বরের 16-তে, closing of job seekers registration on the present National Employment Service portal by 30th September, and NCS I-card would be treated as job seekers registration card। তো ওই আগের যে 8 লক্ষ 7 লক্ষ তৎকালীন মুখ্যমন্ত্রী বললেও সে সময় ডাটাটা তাদের এই আধুনিক সিস্টেমটার মধ্যে ফেলতে পারেনি, যদিও ওপেন উনিই করেছে। তৎকালীন মুখ্যমন্ত্রী, তৎকালীন ম্যান পাওয়ার প্ল্যানিং মিনিস্টার, তারাই ওপেন করেছে। কিন্তু যারা যারা আসছে অটোমেটিক্যালি এই প্রশ্নটা চলে এসছে। সুতরাং যে আমরা যে পেয়েছি এতক্ষণে, আমি কাগজের নিচে ফেলে দিয়েছিলাম, এই দেখেন দিস ইজ দ্য সিস্টেম। 36টা রাজ্য আছে। সবচেয়ে বেকার কোথায় কম? দাদরা নগর হাভেলি। কত? 0.4%। সবচেয়ে বেশি কোথায়? নাগাল্যান্ড, 21.4%। আমার কথা না, ওই দ্যাট ইজ ডাটা লেবার ব্যুরো। সবচেয়ে বেশি নাগাল্যান্ড 21.4%, লাক্ষাদ্বীপ 21.3%, এটা দরকার আপনাদের। আন্দামান নিকোবর 15.8%, গোয়া 13.9%, কেরালা আগে মণিপুর বলেন, মণিপুর 11.6%, কেরালা 11.4%, আমাদের থেকে অনেক অনেক বেশি। পন্ডিচেরি 10.3%, মিজোরাম 10.1%, দিল্লি 9.7%, চণ্ডীগড় 9.0%, হরিয়ানা 8.6%, আসাম 8.1%। ওই দেখেন, আবার ওই যে সংস্থাটা দিয়েছে তাদের অনেক কম দেখিয়েছে আসামে। আসামে ওই সংস্থা যেসব নিউজ অনেক বেশি দেখি, অনেক কম দেখিয়েছে। তাহলে আসাম অলসো বিজেপি,
ইউপি অলসো বিজেপি। তাহলে কি বললাম? আসাম ইজ 8.1%, পাঞ্জাব 7.8%, ঝাড়খণ্ড 7.7%, উত্তরাখণ্ড 7.6%, এটা আমাদের সরকার, তেলেঙ্গানা 7.6%, তামিলনাড়ু 7.6%, বিহার আমাদের সরকার 7.2%, উড়িষ্যা 7.1%। এই যে যতগুলি রাজ্য বললাম সব আমাদের থেকে খারাপ পজিশনে। নাও কোশ্চেন অফ ত্রিপুরা 6.8%। কবে কথা? কবে? এটা ক্লিয়ার হয়ে যান আগে। 17-18, ইয়েস। এবং আপনি দাঁড়ান, আনএমপ্লয়মেন্ট রেট ইন পার্সেন্ট অ্যাকর্ডিং টু 17-18 অ্যানুয়াল রিপোর্ট। এবার যখন দেখবেন এই 6.8 যেটা বলছি আমরা বলছি আজকে বলছি 5 মতো আছে, দেখবেন বেরুলে 5 মতোই থাকবে 18-19। তাহলে উত্তরপ্রদেশ 6.4, বাকিগুলো লিখে নিন। টোটাল যে আসলে কোন জায়গায় আমাদের থেকে ভালো পজিশন হচ্ছে 16টা স্টেট, আমাদের থেকে খারাপ পজিশন রয়েছে 19টা স্টেট। যদি আমি এই ফিগার এটা কিন্তু এই যে তথ্যটা, এবং ওয়েস্ট বেঙ্গল 4.6 আমাদের হতে পারে আমাদের অন্য দল পরিচালিত সরকার, বাট এই ডাটাকে আপনি বিলিভ না করে কোনো স্কোপ নাই। আনএমপ্লয়েড রেট পার্সেন্ট অ্যাকর্ডিং টু FLFS, ওয়েস্ট বেঙ্গল 4.6%, মধ্যপ্রদেশ 4.5%, সিকিম, হ্যাঁ, and দাদর নগর হাভেলি মেঘালয় 1.5%। এই যে চিত্র, তার মানে দ্যাট ডাটা ইজ নট এট অল কারেক্ট। আপনাদের দরকার হলে ফটো নিয়ে যাবেন এবং পরিষ্কার এখানে বললেই হবে না। এবং সবচেয়ে বড় কথা, আমরা সবসময় বলে আসছি যে ঘরে ঘরে রোজগারের ব্যবস্থা করতে হবে। কোশ্চেন ইজ দিস, রোজগার মিন্স নট গভর্নমেন্ট সার্ভিস। সাথে সাথে গভর্নমেন্ট সার্ভিস দিচ্ছি যেহেতু দীর্ঘকাল একটা 40 বছর ধরে এক ধরনের সিস্টেম চলছে যে সরকারি চাকরির গুণগতি নেই। এখন কিন্তু দেখবেন ধীরে ধীরে মানুষ, নতুবা এই যে আমি বিরাট বলছি এদের আপনাদের তথ্য টাইপ লিখতে কষ্ট হচ্ছে। এই যে বলছি ফ্লো অফ ক্রেডিট টু এগ্রিকালচার অ্যালাইড অ্যাক্টিভিটিস, ফ্লো অফ টু ক্রেডিট অফ MSME, পারফরমেন্স KCC, পারফরমেন্স PMEGB, পারফরমেন্স স্বাবলম্বন and পারফরমেন্স মুদ্রা and পারফরমেন্স অফ স্ট্যান্ড অফ ইন্ডিয়া। এটা বিরাট সংখ্যক, অর্থাৎ বিরাট সংখ্যক লোক ঋণ নিয়ে স্বাবলম্বী হতে চাইছে। যে জিনিসটা অনেকটা, সবটা ওদের মতো করতে পারেনি, মাত্র 2 বছর গেছে। গুজরাটের মতো মানুষের মানসিকতা চলে এসেছে না কিছু করে খেতে হবে। গভর্নমেন্ট পাশে থাকো, আমাকে তৈরি করে দাও, গভর্নমেন্ট পাশে থাকো, আমাকে তৈরি করে দাও, আমার টাকার ব্যবস্থা করে দাও। কত টাকা চাই আপনার? কত টাকা চাই বলুন? ব্যাংক লোন দেওয়ার জন্য তৈরি। কিছু করতে চাইলে আপনি পাবেন, কিছু করবেন না এটা আলাদা কথা। কিন্তু পাশাপাশি কত লোকের চাকরি হয়েছে সেটাও বলে দিয়েছি। এবং এবং এর সাথে কিন্তু শিক্ষা দপ্তরের চাকরি ছাড়া, ইয়েস ইয়েস, হ্যাঁ বাদ দিছি, মানে এটা ফাইন্যান্স ডিপার্টমেন্টে যায়নি। লিখে রাখুন, স্কুল এডুকেশন ডিপার্টমেন্ট এই 2 বছরে, স্কুল এডুকেশন ভালো করে বুঝতে হবে, স্কুল এডুকেশন এই 2 বছরে রেগুলার চাকরি দিয়েছে 1450, আউটসোর্সিং আমরা দেইনি। কন্ট্রাক্টে চাকরি দিয়েছি 18 জনকে, ডাইনানিসে চাকরি দিয়েছে 44 জনকে। তার মানে শিক্ষা দপ্তর 1572। এবার যদি আসি এলিমেন্টারি এডুকেশন,
রেগুলার চাকরি দিয়েছে 327, আলাদা কিন্তু এটা ডক্টর ভাগ 327, কন্ট্রাক্ট 132, আউটসোর্সিং এ কোনো চাকরি দেয়নি 42 জন ডাইন হার্নেস, টোটাল 369 জন এলিমেন্টারিতে। স্কুল দিচ্ছি, বলছি, লিখে রাখুন যেটা এই তো 132, 327, 42, হ্যাঁ যা আছে 327, 132, 42। এবং হায়ার এডুকেশনে আমরা চাকরি দিয়েছি রেগুলার পে 6 জন, ডাইন হার্নেস 20, এই 26 জনকে দিয়েছি। 3টা ডিপার্টমেন্টের কথা বলছেন, এই 3টা ডিপার্টমেন্ট এগুলি কিন্তু যুক্ত করেনি। তার মানে আপনি গিয়ে প্রায় 10,465 জনের মতো সার্ভিস, এবং এক্ষেত্রে আপনার ওই আউটসোর্সিং, কন্ট্রাক্ট, ডাইন হার্নেস, রেগুলার পে মিলিয়ে। এটা আগে সেরে লন। এটা না, এটা এই কারণে দিতে হয়েছে যে প্রশ্ন উঠতে পারে আমরা ঘরে ঘরে চাকরি কথা, ঘরে ঘরে রোজগার, এবং আমাদের মুখ্যমন্ত্রী বিধানসভায় দাঁড়িয়ে বিরোধী দলনেতার সামনে হোল 60 জন মন্ত্রী এমএলএর সামনে পরিষ্কার যে ব্যাখ্যা, দিস ইজ দ্য কল্ড আমাদের রোজগারের এটা লাইন, লুকানোর কিছু নেই। যতক্ষণ পর্যন্ত ঘরে ঘরে আমরা রোজগারের ব্যবস্থা না করতে পারবো, ত্রিপুরা স্বাবলম্বী হবে না, আত্মনির্ভর ত্রিপুরা হতে পারবে না, শক্তিশালী ত্রিপুরা হতে পারবে না। সোজা আমাদের স্লোগান, এবং আমরা ব্যবস্থা করব। অ্যান্ড উইদিন দেখবেন আমাদের টেনিউরের মধ্যে কত লোক স্বাবলম্বী হয়, এই তথ্য আমরা বের করছি, কত লোককে আমরা স্বাবলম্বী করছি। স্কিল ডেভেলপমেন্ট একদিকে, এবং জানেন বাজেটে দেখবেন স্কিল ডেভেলপমেন্টের জন্য কত টাকা রেখেছে, অতীতে কত টাকা ছিল, 2 কোটি বোধ হয়, এবং প্রচুর টাকা স্কিল ডেভেলপমেন্টে রেখেছে। সুতরাং সেরকমভাবে আমরা তৈরি করছি। তো এটা সন্দেহের অবকাশ নেই, এবং যাতে ওই যেটা একটা সংস্থা, যেটার কি নাম, যে তারা যে বলেছে কোশ্চেন, আমার বক্তব্যের মূল কথাটা হলো ওই জায়গাটাই, যে কাকে বিশ্বাস করব, আমি গভর্নমেন্ট রেকর্ড নাকি পাবলিক রেকর্ড, প্রাইভেট রেকর্ড, দেন প্রাইভেট, ইফ ইউ বিলিভ ইট। আমাকে বলুন কোন ছেলে নাম রেজিস্ট্রেশন করতে গেছে পারেননি, আমাকে বলুন। এখন ঘরে বসে করা যায়, এবং সিস্টেম ইজ ভেরি, ওখানে গেলে হেল্পও করা যায়। সুতরাং সিস্টেমটা গলদ ছিল, একদম পোর্টালের সিস্টেমটা গলদ ছিল। এখন সব সারা ভারতবর্ষে এবং ত্রিপুরা গভর্নমেন্ট ইচ্ছা করলে কমাতে বাড়াতে পারবে না, কারণ ডাইরেক্ট চলে যায় ওখান থেকে। এবার ত্রিপুরা টিপ দিলে ত্রিপুরাটা বেরোবে, গুজরাটের টিপ দিলে গুজরাট বেরোবে। ওই যে আমি প্রিন্ট আউট বের করেছি, এটা আমি আমার অফিস থেকে প্রিন্ট আউট বের করেছি। তা আপনার ইচ্ছা করলে যে কোনো রাজ্যের, এবং কজন হিট করে এটাও পেয়ে যাবেন। হিট না করলে আউট হয়ে যাবে, জানে যে চাকরির জন্য আমি খোঁজ নিয়ে নিই, তাহলে অটোমেটিক বাদ পড়বে। এই হলো ব্যাপার। আর এখানের মধ্যে এই 1,92,000 যে কত সংখ্যা বললাম, এটার মধ্যে কিন্তু সার্ভিস হোল্ডারও আছে। আরো বেটার চাই, আরো বেটার চাই, আরো বেটার চাই, এবং ডেইলি ওয়েজেস টোয়েজেস সবকিছু মিলিয়ে হয়েছে। তো এই জন্য জিনিসটা বলে দিলাম। আপনি কি বলবেন বলেন, তারপর আমি কবিদের ব্যাপারে বলে দেবো। অনলাইন ক্লাস বা অন স্ক্রিন ক্লাস তো স্টুডেন্টদের বেনিফিট হচ্ছে, কিন্তু খুব পুয়ার ফ্যামিলি যারা মোবাইল কিনতে পারে না, ক্ষমতাই নেই, বা এই ধরনের কেবল দেখতেও পারে না, তাদের তো একটু অসুবিধা, এবং 2টো সুইসাইড হয়েছে ইতিমধ্যে। এই বিষয়ে আপনাদের কোনো পরিকল্পনা? আমাদের আপনার আগের একটা সাংবাদিক সম্মেলনে আসেননি, আমাদের শুধুমাত্র একটা পরিষ্কার বলে দেখি, আমাদের একটা মিটিং করেছিলাম প্রাক্তন শিক্ষামন্ত্রী তপন চক্রবর্তী সহ, প্রফেসর মিহির দেব সহ, ছাত্র নেতা, সব দলের
শিক্ষক নেতা সব দলের, সাংবাদিক বন্ধু, শিক্ষাবিদ, প্রাক্তন অধিকর্তা তো সবাই। সেখানে একটা প্রশ্ন উঠেছে, যখন বুঝতে পেরেছে আমরা অনলাইন দিয়ে সিলেবাস কমপ্লিট করছি না, যেটা প্রাইভেট স্কুলগুলি করে, শোনার পরে ছাত্রনেতারা বুঝেছে যে না, এটা হলো ইন এডিশন, সাপ্লিমেন্টারি, এটা অতিরিক্ত। এবং এবং অনেকে বলেছে, নাম না বললাম, বলছে কিছু না করার চেয়ে অনলাইন ক্লাস করা অত্যন্ত জরুরি। যদি আমার 5 লক্ষ স্টুডেন্ট থাকে, যদি 3 লক্ষ 4 লক্ষের কাছে যদি মেসেজ যায়, এটা বেটার। এবার আরেকটা প্রোগ্রাম আমরা করছি। আপনারা জানেন যে আমরা যেমন অনলাইন রেকর্ডিং ক্লাস করিয়েছি, এবার ইউটিউবে আমাদের ক্লাস রয়েছে, এবং ইউটিউবে ক্লাস রয়েছে। তারপরে সেখানে আমরা অন্যান্য চ্যানেলও আছে, এবং এমওইউ সই করেছি দূরদর্শনের সাথে। সব জায়গায় পৌঁছার কথা। এবার যদি না পৌঁছে, অ্যান্ড্রয়েড ফোন নেই, সেই জন্য আমরা কি করেছি, একটু খেলো একটু পড়ো, এটা একটা স্কিম। এটা অ্যান্ড্রয়েড লাগে না, SMS যায়, বিরাট সংখ্যক সাড়া, এবং এটা বিরাট সংখ্যক সাড়া পেয়েছে। আমি নিশ্চিত দুঃখ প্রকাশ করছি যে 2জন, বা আমি নিউজ পেপারে দেখেছি 2জন ছাত্র বা ছাত্রী, তারা কোন কারণে না কারণে আই ডোন্ট নো, যদি মোবাইলে হয়ে থাকে জন্য নিশ্চিত দুঃখ প্রকাশ করছি। কিন্তু আমরা তো 5 লক্ষ 6 লক্ষ ছাত্রছাত্রী চিন্তা করতে হবে। ধরুন 2-একটা ব্যতিক্রমী ঘটনা ঘটে, কিন্তু এটার উপরে 2টা ব্যতিক্রমী ঘটনার জন্য আমি 5 লক্ষকে ডিপ্রাইভ করব, এটা কোনো পলিসিই হতে পারে না। এবং একটু খেলো একটু পড়ো, যদি আপনার বাড়িতে ছোট্ট ছেলে মেয়ে থাকে তাকে জিজ্ঞেস করবেন, সবচেয়ে বেস্ট এভিডেন্স দেয়ার। তারপরে আমরা অন্য চিন্তাভাবনা শুরু করছি, কিন্তু মনে রাখতে হবে সবগুলি। এবং এই জন্য আমরা ছোট্ট একটা কমিটি করে দিয়েছি, যার চেয়ারম্যান অরুণোদয় সাহা, এবং মেম্বারের মধ্যে মিহির দেব সহ, রঞ্জিত দেবনাথ সহ বিশিষ্ট শিক্ষাবিদ রয়েছে, প্রফেসর সঞ্জয় রায় রয়েছে, এবং বিশিষ্ট ব্যক্তিরা রয়েছে। তারা অলরেডি 12 ক্লাসের রেজাল্ট সিস্টেম কী করা উচিত একটা সরকারের কাছে একটা সুপারিশ করেছে। আমরা বেশিরভাগ ওদের সুপারিশটাই গ্রহণ করব, কারণ সব মিলেই একটা অ্যাডভাইস দিয়েছিল এদের কিছু করার জন্য। সুতরাং আমরা এটা করছি। এরপরেও যদি আমাদের যেন অসত্য যেন তথ্যটা না আসে, এরপরেও যদি কোনো ছাত্রছাত্রী সত্যিকারের অর্থে দুর্বল, যারা আমার এই সাংবাদিক সম্মেলন শুনছে, বক্তব্য শুনছে, কিন্তু অযথা যেন একটা ইস্যুকে না করে অযথা যেন না দাঁড়ায়, এরকম যদি বিশেষ কেস পাওয়া যায়, নিশ্চয়ই আমরা ইনকোয়ারি করে যদি আমাদের কাছে আসে, আমরা তাদের ফোনের ব্যবস্থা শিক্ষাগত করার চেষ্টা করব। শব্দটা চেষ্টা করব, বাট উইথ ইনকোয়ারি, কারণ দেখতে হবে আসলে সত্য কিনা। আমি একটা অ্যানাউন্স করে দিলাম, লাইন ধরে হাজার হাজার লোক আসলো। আপনার যদি তথ্য দেখেন কতগুলি ফোন আছে ত্রিপুরা রাজ্যে, 36 লক্ষ সাবস্ক্রাইবার, 36 লাখ, এবং সার্ভিস প্রোভাইডার ইস 5টা, 4টা না 5টা জানি নেই কোনো বাড়িতে। বাবা হতে পারে কৃষক, ফোনটা সাথে নিয়ে যাচ্ছে, কিন্তু এসে কিন্তু সন্ধ্যার সময় ওই মেসেজ চলে গেছে, খেলো ত্রিপুরার একটু খেলো একটু পড়ো, সে কিন্তু সন্ধ্যার সময়, জানেন আপনি, রাত্র 11টা পর্যন্ত শিক্ষকরা রিসিভ করে SMS ছাত্রছাত্রীদের থেকে। বাবা যখন জমিতে চলে যায়, সে বলেছে তোমার কি লাগবে বল, আমি গেলাম। বলছে যে না আমার মোবাইল লাগবে না। ওর মা বলল যদি পারেন একটা কম্পিউটার দিয়ে দিয়েন। পরের দিনেই আমাদের এখান থেকে গিয়ে কম্পিউটার দিয়ে আসলো।
এদেরকে তো পাশে দাঁড়াতে হবে। এটা কিন্তু সে যাবে, সে কিন্তু পাবে, কি পাবে? আপেল আইপ্যাড, মুখ্যমন্ত্রী মেরিট অ্যাওয়ার্ড, যেগুলি আমরা, এরা যারা টপার হয়েছে সবাই পাবে, এবং এরা পাবেই। এবং টপার 5 এসসি, টপার 5 এসটি, টপার 5 ওবিসি, মাইনরিটি এবং দিব্যাঙ্গ, এরা মেয়েরা দেওয়ার টপার 5 সবাই পাবে। কিন্তু তারপরেও যেহেতু বলেছে, এবং এটা সে একটা কৃতিত্ব দেখিয়েছে এটা এবারে, সেই জন্য তাকে স্পেশালি আমরা করেছি। যদি এরকম কেস আসে আপনাদের কাছেও, আপনাদের এখানে অনেক বন্ধু রয়েছেন, আপনারা যদি এরকম আসে, নিশ্চয়ই আমরা কিছু কিছু ক্ষেত্রে হেল্প করব। সব ক্ষেত্রে পারবো না, মনে রাখতে হবে 36 লক্ষ কিন্তু মোবাইল আছে, খুব কম সংখ্যকের বাড়িতে ফোন নেই। এটা কিন্তু বাস্তব সত্য। এটা কি হয়েছে আই ডোন্ট নো, এটা এখানে তো আমাদের কমলবাবু আছে, ট্রাইবেল, জিজ্ঞাসা করুন না। কোনো বাড়িতে ফোন নেই, উত্তর খুব কঠিন আসবে। সারা রাজ্যে খুঁজলে বড় জোর কয়েক হাজার পেতে পারে, এর বেশি না। কিন্তু অ্যান্ড্রয়েড নেই, অ্যান্ড্রয়েড রয়েছে রাজ্যে 30 to 40%, বাকিগুলি নর্মাল ফোন। এটা আইটি দপ্তরের, আইটির তথ্য অনুযায়ী আমি কথাটা বলছি। সুতরাং আমি অনুরোধ করব আপনাদেরকে, যদি এরকম থাকে নিশ্চয়ই আমরা পাশে দাঁড়াবো। আমরা অনেককে, আমরা জানেন এই বছর প্রাইভেট ইংলিশ, প্রাইভেট বেঙ্গলি মিডিয়াম স্কুল যেগুলি আছে সেগুলিকে আমরা, আমাদের নিয়ম নেই, আমরা তাদেরকেও বই দিয়েছি, যাতে ফ্রি অফ কস্ট আমরা তাদেরকে বই দিয়েছি। স্যার, নেইবারহুড ক্লাসের যে কনসেপ্টটা, সেটা কতটা ইমপ্লিমেন্ট হয়েছে? এটা হয়নি, কারণ একটা প্রশ্ন আছে, এটা কিছু কিছু করছে, কিন্তু আমাদের নেইবারহুড কনসেপ্টটা হলো এরকম, টিচার 2 জন বা 3 জনকে পড়াতে পারবে, পাশের কাউকে, বাট সেই স্টুডেন্টের গার্জিয়ান রাজি হতে হবে যে টিচার ওর বাড়িতে গিয়ে পড়ালে রাজি হবে কিনা। টিচারের বাড়িতে স্টুডেন্ট যাবে না, স্টুডেন্টের বাড়িতে টিচার যাবে। কিছু কিছু ক্ষেত্রে আমরা পাচ্ছি, কিছু পড়াচ্ছে যেখানে গার্জিয়ান রাজি হচ্ছে, স্টুডেন্ট রাজি হলে গার্জিয়ান যদি জায়গা দেয়, মনে রাখবেন এটা আবার একটা ওই যে দূরত্ব বজায় রাখা টাকাগুলি সমস্যা রয়েছে, একটা ভীতির পরিবেশ চলছে, এই জন্য পুরোপুরি সাকসেস হয়নি। কিন্তু আমরা সবটাই কিন্তু পরীক্ষামূলক করছি, যদি নতুন কিছু করা যায়, যদি নতুন, আপনারাও বলুন যদি কিছুর জন্য আছে যে এই পদ্ধতি করতে পারেন, আমরা নিশ্চয়ই ওয়েলকাম করব। যারাই সাজেশন দিচ্ছে আমরা এটা গ্রহণ করছি। যে সুইসাইড কেস দুটো হয়েছে, দুটোই পুয়ার লেবার, ডেলি লেবারের বাড়িতেই ঘটনা, একটা মেয়ে মারা গেছে, একটা বাবা মারা গেছে। তো এই ক্ষেত্রে যদি যারা বিপিএল ক্যাটাগরিতে বেসিক্যালি বিলং করছে, আপনি বলছেন মোবাইল ফোন দেবেন, তাহলে অনেক সংখ্যায় হয়তো নাম আসবে, কিন্তু যারা বিপিএল ক্যাটাগরিতে বিলং করছে ওই সব এলাকায় যদি এই ক্লাসটা করানো যায় না, ইয়েস, ওই ক্লাসটা কিন্তু স্টুডেন্ট রাজি হতে হবে, গার্জিয়ান। আমরা করতে পারবো না জোর করে, আমাদের কমিটি পরিষ্কার বলে দিয়েছে কোনো মতেই ছাত্রদের, ছোট ছোট ছেলে মেয়েদের কোনো মতেই এটা আনাতে যাবে না। দেখুন, কালকে শুনেছি, আমি ছিলাম না বাড়িতে, বাড়ির সামনে বিক্ষোভ দেখেছি, কি সবাইকে পাস করে দেবে কলেজে। আপনাদের তো শিক্ষিত মানুষ, ইউজিসির গাইডলাইন ভাঙতে পারি? এবং সুপ্রিম, আমি যতটুকু শুনেছি সুপ্রিম কোর্ট গাইডলাইন দিয়ে দিয়েছে, তুমি যা করা করো, সেপ্টেম্বরের মধ্যে কমপ্লিট করতে হবে। ইউজিসি ইজ নট কন্ট্রোল বাই আস, এটা আমাদের আওতা নয়। তো আপনি যেটা বলেছেন, এরকম আমরা ওই আমাদের এরকম সিস্টেম থেকে আমাদের বেটার হবে, আমাদের ডিওদের আমরা বলে দেব যে এরকম যদি বিপিএল কোনো গরিব ছেলে মেয়ে থাকে, তার বাড়িতে যদি ভেরিফাই করে দেখো, যদি কোনো মোবাইল না থাকে, এরকম কিছু কিছু ক্ষেত্রে যেন আমরা সাহায্য করতে পারি। সবার তো সম্ভব হবে না, এটা ফিজিক্যালি পসিবল না, তবুও আমরা কিছু যদি 10 জনেরও যদি দিতে পারি, 20 জনেরও যদি দিতে পারি, ইভেন 50-ও দিতে পারে, 50টা ছেলে মেয়ের লাভ হলো। কিন্তু এর অর্থ নয় সবাইকে দিতে পারবো না সবাইকে দিতে, এটা বাস্তব সত্য। কোভিড-19 এটা তো অটোনমি বডি বলবে। তবে এটা বলতে পারি, আজকে বোধহয় তাদের মিটিং গেছে, আমি তাদের সাথে কথা হয়নি,
তবে আমি এটা বলতে পারি অতি সত্বর দিয়ে দেবে, অতি সত্বর। কারণ আমরা এর মধ্যে ওই যে হাই লেভেল কমিটি তাদের নিয়ে বসছি, জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষা নেওয়া যায় কি না এটা আমরা চিন্তা ভাবনা করছি। এই জন্য যত দ্রুত 12-এর রেজাল্ট বেরোয়া দরকার। তবে ফার্স্ট উইকে প্ল্যানিং নিচ্ছে জয়েন্ট এন্ট্রান্স, ফার্স্ট উইকে অগাস্টে প্ল্যানিং নিচ্ছে। কতটুকু কী করতে পারবে জানি না, অন্যান্য জায়গায় করছে না, তবুও আমরা কিছু করতে পারি কিনা যদি এরকম ইয়েতে জোনে হয়ও, মানে এটা কি বলে কন্টেনমেন্ট জোনের যদি কেউ এফেক্টেড থাকেও আমরা ভেরিফাই করতে বলছি যে কন্টেনমেন্ট জোনের কজন পিটিশন আছে জয়েন্ট এন্ট্রান্সের, এটা দেখার জন্য। তো আমরা অতি সত্বর 12-এর রেজাল্ট বেরোবে এটা জানি। আর জয়েন্টের জন্য আমরা তৈরি হচ্ছি। কালকে জয়েন্টের দায়িত্বপ্রাপ্ত ওনাকে ডেকেছিলাম, তো অটোমেটিকলি তারা ওই হাই লেভেল কমিটি বসে প্ল্যানিং করবে। তো আজকে তারিখে 329 জন ফ্যাসিলিটি কোয়ারেন্টাইনে রয়েছে, হোম কোয়ারেন্টাইন রয়েছে 4759। আমরা স্যাম্পল কালেকশন করেছি 80,967, বিরাট ফিগার, 80,967। টেস্ট হয়েছে 79,288, পজিটিভ 1,790, নেগেটিভ 77,498, পেশেন্ট রিকভার্ড 1372, পজিটিভিটি রেট 2.26%, রিকভারি রেট 77.25%, টেস্ট পার মিলিয়ন 19,833 এবং আজকে 34 জন পেশেন্ট ডিসচার্জ হয়েছে। চোরাইবাড়ি দিয়ে 525 জন আজকে এসছে, 398 জন পেশেন্টস আন্ডার ট্রিটমেন্ট, 4 জন অন দ্য ওয়ে, তার মানে 402 হবে। কালকে যে 16 জন, এর মধ্যে গোমতী 6, ওয়েস্ট 4, খোয়াই 3, সাউথ 2, নর্থ 1, এলো ফিগার। আর আমরা ওই দিন বলেছিলাম অ্যান্টিজেন্ট টেস্টের কথা, সেটা আজকে শুরু হয়ে গেছে। স্টেশনে রাজধানী ট্রেন এসছে, 100% করছে এবং এর মধ্যে শুনেছিলাম 80 জন পর্যন্ত কমপ্লিট হয়েছে। স্পটেই বলে দিয়েছে একজন পজিটিভ না কি জানি বললো পাওয়া গেছে। তো সুতরাং স্পটে অ্যান্টিজেন যে হ্যাঁ 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 আমি 1 ঘন্টা আগের কথা চলছে, তো সবাইকে ওখানে রেখে দিচ্ছে, স্পটে নিয়ে উইদিন 1 আওয়ার পজিটিভ আর নেগেটিভ, পজিটিভ চলে যাবে। আমি যতটুকু শুনেছি ট্রেনে যারা এসছে, সোফার আমার নলেজ গোজ, এটা কনফার্মেশন ওভার টেলিফোন বলেছে, শুনতে ভুল হয়েছে কিনা আই ডোন্ট নো, কিন্তু সবার টেস্ট হচ্ছে স্পটে। পজিটিভ হলে ট্রিটমেন্ট সেন্টারে আসবে, নেগেটিভ হলে বাড়ি চলে যাবে, হোম কোয়ারেন্টাইনে থাকবে। এবং আজকে থেকে শুরু হয়েছে স্টেশনে এবং কালকে থেকে অন্যান্য জায়গাতেও শুরু হয়ে যাবে। চোরাইবাড়িতে অলরেডি টিম পৌঁছে গেছে, শুরু হয়েছে কিনা জানি না, জিনিসপত্র চলে গেছে চোরাইবাড়িতে। এই হলো আপাতত, আমি বলেছিলাম সোমবারের আগেই শুরু হয়ে গেছে, তো আরও স্টার্ট হয়েছে, বিভিন্ন জায়গায় শুরু হয়েছে। তো এগুলো 100% চলছে। কতজন এসেছে জানি না, এখন আর এই খবর রাখা সম্ভব না, কারণ এটা তো রেগুলার ট্রেন আসছে। তো সুতরাং আমরা শুরু করে দিয়েছি এবং আশা করি আমরা থার্ড স্টেজে যাতে না যায়, ফোর্থ তো দূরের কথা, থার্ড স্টেজ যাতে না যায়, সেটা আমরা থার্ড এতে যাতে না যায় আমরা চেষ্টা করছি।